হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবসময় তো অ্যামাজন নিয়েই কথা বলি। আজকে একটা সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলবো। আসলে এই ব্যাপারে কথা বলতে ইচ্ছা করছে। আ আমার কাছে অনেক খুশির সংবাদ মনে হচ্ছে। সেজন্যই মূলত আসলে কথা বলা, আপনাদের সাথে শেয়ার করা। সেটা হচ্ছে যে গত ১ বা ২ দিন ধরে আমরা দেখছি যে নেতানিয়াহু অর্থাৎ ইসরায়েলের প্রধানমন্ত্রী আ সে সম্ভবত মানে তার মৃত্যুর একটা গুজব ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। তো সেই মৃত্যুর গুজবটা একটু আমরা দেখে আসি। আ এরপরে এই বিষয়টা নিয়ে আসলে আমি কি বলতে চাচ্ছি সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আমরা আগে মিডিয়া নিউজগুলা দেখে আসি যে কোন মিডিয়াতে নেতানিয়াহুর গুজব টা চলে এসছে। ১ম যেটা এসেছে সেটা হচ্ছে ১০ তারিখে আপনার তাসনিম নিউজ এজেন্সি আ এটাতে এসছে যে নেতানিয়াহুর হচ্ছে পসিবল ডেথ। এরপরে হচ্ছে আপনার livemin.com এখানে আসছে। তারপরে আসছে হচ্ছে দ্য ইকোনমিক টাইমসে অনেক বড় পত্রিকা সেখানে আসছে যে নেতানিয়াহু এবং তার ব্রাদার ইন্টু নেতানিয়াহু তারা দুজনে একসাথে ছিল এবং তারা হচ্ছে মারা যেতে পারে। ইয়েনি সাফাক যেটা ইরানিয়ান একটা পত্রিকা সেটার আ সেটাতে আ ১০ তারিখে এটাও ১০ তারিখে ছড়িয়েছে। এটার মূলত আসলে কারণ কি? এটা কিন্তু এখনো ইসরায়েল ঘোষণা দেয়নি বা হচ্ছে ট্রাম্প ঘোষণা দেয়নি। তাহলে এটা আসলে কিভাবে এটা বলা হচ্ছে বা সিওর হওয়া যাচ্ছে যে নেতানিয়াহু সে আসলে মারা গেছে। এখনো পর্যন্ত সে মারা গেছে কিনা সেটা কিন্তু আমরা কেউই জানি না। এটা টোটালি ধরেন যে এখনো রিমারের পর্যায়ে আছে। তবে তাসনিম নিউজ যারা ১ম এই নিউজটা প্রকাশ করে ইরানিয়ান একটা আ পত্রিকা, নিউজ এজেন্সি। তারা যে আ লজিক গুলা দেখিয়েছে সেটা হচ্ছে যে নেতানিয়াহু তার ব্যক্তিগত চ্যানেলে শেষ যে ভিডিওটা আপলোড করছে সেটা মূলত এখান থেকে ৩ দিন আগে এবং ৩ দিনের পরে ৪ দিন হয়ে গিয়েছে। এরপরে নেতানিয়াহুর নামে যে আ কমিউনিকেশন গুলা দেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে টেক্সট বেস অর্থাৎ ভিডিও কিন্তু আর দেওয়া হচ্ছে না। এই নিউজ প্রকাশিত হওয়ার আগে যেটা দেখা যেত সেটা হচ্ছে যে নেতানিয়াহু প্রতিদিন প্রায় ৩ টা ভিডিও আ মিডিয়াতে আসতো। ইসরায়েলি মিডিয়া তারা প্রকাশ করত অথবা কমপক্ষে একটা হলেও ভিডিও আ মিডিয়াতে আসতো। তো গত ৩ দিন ধরে আজকে ৪ দিন হয়ে গেল। একটা ভিডিও কিন্তু আসেনি। এইজন্যে এই জল্পনাটা আরো তীব্র হয়েছে আরকি। এবং কয়েকটি হিব্রু সূত্র জানিয়েছে যে নেতানিয়াহুর যে বাড়িতে সে থাকে, সেই বাড়ির চারিপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে সম্ভাব্য আত্মঘাতী ড্রোন হামলা মোকাবেলা করার জন্যে এইটা তারা করছে। কিন্তু সেটা তো আগেও করা যেত। আত্মঘাতী যে ড্রোন হামলা মোকাবেলা করার জন্য আগেও করা যেত। হঠাৎ করে যুদ্ধের মাঝখানে এসে তারা এরকম নিরাপত্তা জোরদার করতেছে নেতানিয়াহুর বাড়ির চারিপাশে। সুতরাং এটাও একটা একটু অন্যরকম মনে হচ্ছে নিউজটা। যে এটা কেন হইলো? এই হামলার পরে কেন এটা করা হলো? সুতরাং এখানেও একটা ধারণা করা হচ্ছে যে নেতানিয়াহু হয়তো গুরুতর আহত অথবা মারা গিয়েছে। এরপরে হচ্ছে যে হুম, আ জ্যারেড কুশনার যেটা হচ্ছে ট্রাম্পের জামাতা এবং স্টিভ উইটকফ ট্রাম্পের বিশেষ প্রতিনিধি। তারা হচ্ছে ইসরায়েল সফর করার একটা কিন্তু তাদের একটা ইয়ে ছিল। আম আপনার হচ্ছে ১০ তারিখে সম্ভবত একটা ডেট ছিল যে ইসরায়েল সফর করবে। সেই সফরটাও কিন্তু বাতিল করা হইছে আরকি, হ্যাঁ? প্রস্তুতির সাথে সম্পর্কিত এটাও। যে এরকম একটা পজিশনে সাধারণত তাদের সফর-টফর থাকলে তারা খুব সিরিয়াসলি নেয়। বিশেষ করে ইসরায়েল এবং ইউএস এর মধ্যে তাদের একটা ইয়ে চলছে সম্পর্ক ২ জন যৌথ সম্পর্কে তারা যুদ্ধ করছে। এরপরে আপনার হচ্ছে এলিসি প্রাসাদ ও ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন এবং নেতানিয়াহুর মধ্যে টেলিফোনে কথোপকথনের তারিখটি কিন্তু নির্দিষ্ট করেনি। এবং শুধুমাত্র এই কথোপকথনের একটা মাত্র টেক্সট কমিউনিকেশন দেওয়া হয়েছে যে তারা কথা বলছে। তো এই যে টোটাল এতগুলা যে ৫ টা আপনার সম্ভাব্য কারণ, বিশেষ করে এই যে প্রতিদিন ভিডিও দেওয়া সে দিচ্ছে না। এই জিনিসগুলো একটা জিনিসও প্রমাণ করে সেটা হচ্ছে নেতানিয়াহু হয়তো মারা গিয়েছেন। না গিয়ে থাকলেও হয়তো গুরুতর আহত
অবস্থায় আছেন। এই জিনিসটা আমিও বিশ্বাস করতে চাই। কিন্তু এখানে কিছু বিশেষ বিষয় আছে। সেটা হচ্ছে যে যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে আসলে এই যুদ্ধ প্রস্তুতি বা মিডল ইস্টে কি পরিবর্তন আসতে পারে সেটাও আমরা একটু ধারণা করে ফেলতে পারি যে কি ধরনের আ এই যুদ্ধটা মোড় নিতে পারে, টার্নিং পয়েন্ট আসতে পারে এবং কি পরিবর্তন মিডল ইস্টে আসতে পারে। আমরা জানি যে যখন খামেনিকে আ মেরে ফেলা হয়, ইসরায়েল এবং আমেরিকার এই যে যৌথ প্রচেষ্টায়, এরপরে কিন্তু ইরান যেটা করেছে সেটা হচ্ছে যে শুধুমাত্র ইসরায়েলে হামলা করার পরিবর্তে সে যেটা করছে, মধ্যপ্রাচ্যের আরো অন্তত ৫ টা ৭ টা যে দেশগুলো আছে, ইউএস এর যত সামরিক ঘাঁটি আছে এইসব মিডল ইস্টে, বিশেষ করে ইরানকে কেন্দ্র করে তারা এই ঘাঁটিগুলো করেছে, যেন ইরানকে এখান থেকে আক্রমণ করা যায়। সেই সামরিক ঘাঁটিগুলোতে কিন্তু ইরান আক্রমণ করেছে। সুতরাং খামেনি মৃত্যুর পরে ইরান কিন্তু যুদ্ধ থামায়নি। ইরান কিন্তু যুদ্ধ আরো তীব্র করেছে এবং তারা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছে। তো ঠিক এই একই জিনিসটাও ইসরায়েলের ক্ষেত্রে ঘটতে পারে। ইসরায়েলেও তারা যেটা করতে পারে সেটা হচ্ছে যে আ নেতানিয়াহু মারা গিয়েছে। অ্যা এই কারণে ইসরায়েলও যুদ্ধের তীব্রতা বাড়িয়ে দিতে পারে। আমি সম্ভাব্য যত কারণ আছে সব কারণগুলা বলছি। তারপরে হচ্ছে আরেকটা কারণ হতে পারে যে ইসরায়েলের অ্যা যে ক্ষমতাটা ছিল, তারা মূলত গণতান্ত্রিক ক্ষমতা বলে থাকে। কিন্তু নেতানিয়াহু মূলত দীর্ঘদিন ধরে সে হচ্ছে ইসরায়েলের ক্ষমতায় আছে এবং বিভিন্ন সময়ে যুদ্ধ-বিগ্রহ এগুলো লাগিয়ে বিশেষ করে কিছুদিন আগে ফিলিস্তিনকে তারা ধ্বংস করেছে। একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তারপরে হচ্ছে এখন ইরানের সাথে বা সবসময় সে একটা ক্লাশের মধ্যে থাকে। এবং সে এটা করেও তার ক্ষমতাটাকে সে লেন্দি করতে চায় এবং তার রাজনীতি হচ্ছে মূলত ইরান কেন্দ্রিক, ইরান বিদ্বেষী। সে একদম তার মানে রাজনৈতিক জীবনের শুরু থেকেই আজ পর্যন্ত সে একটা রাজনীতিতেই বিশ্বাস করে মনে প্রাণে, সেটা হচ্ছে ইরানকে ধ্বংস করো। এক্ষেত্রে নেতানিয়াহু যদি মারা যায় তাহলে খুব সম্ভাবনা আছে যে যুদ্ধটা স্থগিত হয়ে যাওয়ার। কারণ এরকম ইরান বিদ্বেষী এত কড়া মানে এত তীব্র ইরান বিদ্বেষী মানুষ ইসরায়েলে আর আছে কিনা আমার ধারণা নেই। আরেকজন ছিল সেটা হচ্ছে বিন গাভি, সেও সম্ভবত এই একই ড্রোন হামলায় আ হচ্ছে সেও গুরুতর আহত শোনা যাচ্ছে যে একসাথেই তারা ছিল। হয় ইসরায়েল যুদ্ধের তীব্রতা বাড়িয়ে দিবে কিন্তু তাদের প্রশাসনিক যে কাঠামো, সেই কাঠামোতে পুনরায় নির্বাচন হতে পারে বা নির্বাচন প্রয়োজন হবে যদি তারা এটা করতে চায়। কারণ দ্রুত এই যুদ্ধের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি আপনার প্রশাসনিক কাঠামোতে সর্বোচ্চ পর্যায়ে কোনো ঘাটতি দেখা দেয়, তাহলে আ বড় ডিসিশন গুলো নিতে লেনদি হয় বা দেরি হয়। সেটা হচ্ছে অন্য যে প্রতিপক্ষ থাকে অর্থাৎ ইরান, সেই সুযোগে তারা আরো বড় ধরনের ডিজাস্টার ঘটিয়ে ফেলতে পারে। তো এক্ষেত্রে ইরানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে খামেনি মৃত্যুর পরে কিন্তু ইরান একদমই দেরি করে নাই। কারণ আমি যতটুকু জেনেছি প্রত্যেকটা পজিশনের বিপরীতে ৪ টা স্তরে অল্টারনেটিভ সাজানো থাকে। অর্থাৎ একজন মারা গেলে আরো ৩ জন পরপর দায়িত্ব নিতে পারে যেন। অর্থাৎ একজন মারা যাবে, তারপরের জন নিবে, সে মারা গেলে তার আরেকজন আছে সে নিবে। এভাবে ৪ জন রেডি থাকে এবং একজন মারা গেলে আরেকজন ওই শূন্যস্থানে চলে আসে। সুতরাং তাদের এইটা মানে তারা যে খামেনি মৃত্যুর পরে দ্রুত আক্রমণ শুরু করেছে, তাদের এটা নিয়ে এই ডিসিশন নিতে তাদের খুব বেশি দেরি হয়নি। আমরা জানি যে লারিজানি সেই খুব দ্রুত এই ডিসিশনটা নিয়ে ইসরায়েলে কিন্তু আক্রমণ করেছে এবং তীব্র আকারেই করেছে। ইসরায়েল এবং অন্যান্য যে মার্কিন সেনাঘাঁটি আছে সেগুলোতে মধ্যপ্রাচ্যে। কিন্তু ইসরায়েলের ক্ষেত্রে যেটা সম্ভাবনা সেটা হচ্ছে যে তাদের গণতান্ত্রিক হওয়াতে এবং তাদের নির্বাচনও ছিল বেশ কিছুদিন আগে। তো তাদের এখন নির্বাচিত মানে নির্বাচন লাগবে, তাদের আবার নেতা আবার নির্বাচিত হতে হবে। এই সময়টাতে আবার ইরান কিন্তু দ্রুত আক্রমণ করে বসতে পারে বা তীব্রতা বাড়িয়ে দিতে পারে। অলরেডি আজকে ১১ তারিখে আজকের নিউজগুলোতে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইসরায়েলের যে ইয়েগুলো আছে, আয়রন ডোম যেগুলো আছে সেগুলো নাকি অলমোস্ট ধ্বংস হয়ে গিয়েছে এবং আ ইরান গতকাল থেকে তাদের যে বড় যে মিসাইলগুলা আছে ক্ষেপণাস্ত্র, সুপারসনিক বা অন্যান্য যে মিসাইলগুলো আছে আধুনিক, সেইগুলো তারা এখন নাকি অ্যা
ইসরায়েলে মারা শুরু করছে এবং এগুলো নাকি ঠেকানোর ক্ষমতা, ইন্টারসেপ্ট করার ক্ষমতা এখন ইসরায়েলের কমে গিয়েছে এবং সেগুলা সরাসরি আঘাত আনছে এবং এখন হচ্ছে গুরুত্বপূর্ণ যে স্থানগুলো আছে সেই স্থানগুলোতে ইরান ইসরায়েলে এখন আক্রমণ বাড়িয়ে দিয়েছে। তো এক্ষেত্রেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ট্রাম্পেরও ভেতরে একটা তাড়াহুড়া করে আমরা দেখতে পাচ্ছি যে সেও দ্রুত এই যুদ্ধের শেষ চাচ্ছে এবং সে অলমোস্ট নিজে নিজে ঘোষণা করে দিয়েছে যে এই যুদ্ধে সে জিতে গিয়েছে, ট্রাম্প। সুতরাং এটাও একটু আশ্চর্য লাগছে যে ট্রাম্প কেন দ্রুত ঘোষণা করছে যে সে জিতে গিয়েছে এবং এই যুদ্ধের দ্রুত সে সমাপ্তি চায়। ইরান কিন্তু তার সমাপ্তিও চায়নি বা ইরান কিন্তু হচ্ছে এই যুদ্ধের তীব্রতা কিন্তু বাড়িয়ে দিয়েছে। তো এখানেও একটা খটকা লাগছে যে কেন ট্রাম্প এরকম দ্রুত যুদ্ধটা শেষ করতে যাচ্ছে। খামেনি এবং নেতানিয়াহুর মৃত্যু, সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ইরান তারা যুদ্ধ না থামিয়ে নতুন করে আক্রমণ শুরু করছে বড় বড় মিসাইল ক্ষেপণাস্ত্র দিয়ে। আর এদিকে হচ্ছে কিছুটা স্তিমিত ভাব দেখা যাচ্ছে ইসরায়েল এবং ইউএস এর দিকে। সেই ক্ষেত্রেও প্রমাণ করে আমার কাছে মনে হয় যে নেতানিয়াহু হয়তো মারা গিয়ে থাকতে পারে। তবে এটা যদি ঘটে সেক্ষেত্রে মিডল ইস্টেও কিন্তু আমার মনে হয় যে কিছুটা আ তাদের কিছুটা অন্যান্য দেশ যারা আছে তাদেরও কিছুটা মানে চিন্তাভাবনায় কিছুটা পরিবর্তন আসতে পারে। কারণ এর আগে যেটা হইছে যে ইউএসএ সবসময় ইসরায়েলের বুদ্ধিতে চলছে। এই যুদ্ধটা ছিল আসলে ইসরায়েল এবং আ ইরানের। সেখানে ইউএসএফকে ইসরায়েল জোর করে টেনে নিয়ে এসছে। সে নেতানিয়াহুর বুদ্ধিতে সেই যুদ্ধে মূলত জড়াইছে। তো এক্ষেত্রে জড়ানোর কারণে দেখা যাচ্ছে যে ইরান খুব সচেতনভাবে প্রত্যেকটা যে মিডল ইস্টের যে অন্যান্য দেশগুলো আছে সেখানে ইউএসএ এর যে সামরিক ঘাঁটি আছে সেগুলোতে আক্রমণ করছে। এটা যে হবে এটা কিন্তু আগে চিন্তা করে মানে চিন্তাও করা যায়নি যে মিডল ইস্টের এত বড়, বড় দেশ এই যে হচ্ছে আপনার সৌদি আরব, ইউএই, কাতার, বাহরাইন, তারপর হচ্ছে জর্ডান। এই যে সমস্ত দেশে কিন্তু আ ইরাক সমস্ত দেশের যে এগুলো আছে ইউএস এর যে সামরিক ঘাঁটিগুলো আছে সেগুলোতে যে ইরান ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে এই সাহস এই সাহস কয়টা দেশের আছে? এই কয়টা দেশে থাকতে পারে? সুতরাং এই যে এবং এটা আমার মনে হয় যে ইউএসও চিন্তা করে নাই যে ইরান এরকম একটা কাজ করে ফেলতে পারবে এত সাহসী হয়ে। যে তাদের প্রত্যেকটা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করবে। অলরেডি তাদের 3rd যে জর্ডানে যেটা ছিল 3rd নামে যে রাডার সিস্টেম অত্যন্ত আধুনিক এবং দামি রাডার সিস্টেম। কয়েক বিলিয়ন ডলার দাম সেটার। সেই 3rd সিস্টেমও কিন্তু ইরান ধ্বংস করে দিয়েছে। তো সবকিছু মিলিয়ে মানে এটা করার পরে অলরেডি মানে ইউএসএ এবং ইসরায়েল মানে অন্ধ হয়ে গিয়েছে বলা যায়। কারণ এটা দিয়েই তারা ইরানের অনেক মিসাইল বা এগুলো ইন্টারসেপ্ট করতো বা তারা এগুলো বুঝতে পারতো আরকি। তো সেক্ষেত্রে মিডল ইস্টের অন্যান্য দেশগুলোও কিন্তু ভিন্ন পজিশনে আসতে পারে। এটা সম্ভব না যদিও কারণ এগুলো আমার কাছে মনে হয় যে এই সুন্নি দেশগুলো সবই হচ্ছে ইউএসএ গোলামি করা শুরু করেছে। এবং অনেক আগ থেকেই তাদের দেশকে অলমোস্ট তারা বিক্রি করে দিয়েছে এক কথায়। কারণ একটা দেশে যখন ইউএসএর একটা সামরিক ঘাঁটি তৈরি করা হয়, এটা অলমোস্ট ওই দেশকে মানে সেল করে দেওয়ার মতো। তো আমি বুঝি না যে মিডল ইস্টের এতগুলো মুসলিম দেশ তাদের সবার তেল আছে এবং তারা মানে মুসলিম এখানে শিয়া সুন্নি আমরা ভাগ করে ফেলছি। কিন্তু ইউএসএ, ইসরায়েল কিন্তু শিয়া সুন্নি তারা ভাগ করতেছে না। তারা ইরানকে আক্রমণ করতেছে। এরপরে হয়তো সুন্নি দেশগুলোকেও কোনো না কোনো সময় ধরবে। কারণ হচ্ছে ইউএসএ সবসময়ই কোথায় লাভ আছে, কোথায় তেল আছে, কোথায় খনিজ আছে এগুলাই কিন্তু তাদের মূলত দেখে বেড়ানোর বিষয়। কিছুদিন আগে ভেনেজুয়েলাকে সরকার উৎখাত করছে মাদুরোকে আপনারা জানেন। সেটাও কিন্তু তেলের কারণে। এখন ভেনেজুয়েলার তেলে তাদের মানে তারা এগুলা ডিল করছে আরকি। তো ইরানও তাই। ইরানকেও যদি তারা ভাগ করে ফেলতে পারে তাহলে সেখানেও তারা তেল নিবে এবং তাদের এটা বড় ধরনের একটা বিজনেস এটা কিন্তু তারা ঘোষণা দিয়েছে যে ওইখানে তেলের ভাগ হচ্ছে আমরা পাবো এবং আমরা চীনকে অলরেডি এই ব্যাপারে মানে চীনের থেকে আগায় গেলাম এরকম। তার মানে কি? তারা ঘোষণাই দিচ্ছে যে তেলই হচ্ছে মূল বিষয়। তো এক্ষেত্রে আমার মনে হয় যে মিডল ইস্টের অন্যান্য দেশ যারা আছে যেমন গতকালকেই দেখলাম ইউএই এবং কাতার তারা ২ টা দেশ অলরেডি একটা প্রশ্ন তুলেছে যে, "তুমি কেন ইসরায়েলের পক্ষ হয়ে এই ইরানকে আক্রমণ করতে গেলে? তোমার তো এটা কোনো ইস্যু ছিল না। এটা তো ছিল ইসরায়েল এবং ইরানের মধ্যকার সমস্যা। তুমি এসে
তুমি যুদ্ধে অংশগ্রহণ করার কারণেই তো আজকে এই যে আমরা আক্রান্ত হইলাম। এই যে পুরা মিডল ইস্ট হচ্ছে এখন অবিশ্বাসের একটা দোলাচলে চলে গেল। কেউ কাউকে বিশ্বাস করছে না এবং একটা মানে ছায়াযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। তো এই তোমার তো আসার দরকার ছিল না। তুমি কেন এরকম যৌথ একটা আক্রমণ করতে গেলে? তো এই যে একটা মতামত, এটা সত্যি কিনা আমি জানি না। তো এইটা যদি হয়ে থাকে তাহলে তো খুবই ভালো। কারণ মিডল ইস্টের দেশগুলোর বোধোদয় হওয়া দরকার যে আমেরিকা শুধুমাত্র ঘুরে তেলের কারণে, শুধুমাত্র তেল এবং খনিজের কারণে তারা মিডল ইস্টে এসেছে এবং তাদের সবাইকে এই সুন্নি দেশগুলোকে ভয় দেখাচ্ছে যে ইরান তোমাদের শত্রু। আমাদেরকে ঘাঁটি দাও, আমরা এখানে সেনা রাখবো, আমাদের এখানে যুদ্ধের মারণাস্ত্র রাখবো, তাহলে ইরান তোমাদেরকে আর আক্রমণ করবে না। কিন্তু আসলে কিন্তু সেই বিশ্বাসে ফাটল ধরে গেল। মানে ইউএসএ যে তাদেরকে ইয়ে করতে পারবে না, মানে ইরান যদি আক্রমণ করে ইউএসএ তাদেরকে যে প্রতিহত করতে পারবে না সেটা কিন্তু বোঝা শেষ। এখন যদি মিডল ইস্টের অন্যান্য দেশের একটু বোধোদয় হয় যে আসলে কোনো মানে ইরানের মতো শক্তিশালী দেশ আক্রমণ করলে ইউএসএ তেমন কিছু করতে পারবে না। এই বোধোদয় থেকে যদি তারা কোনো জোট-টোট করে বা ইরানের সাথে সম্পর্ক ভালো করে বা মানে কোনো মিডল ইস্টের শিয়া সুন্নি সব মিলিয়ে যদি কোনো একটা জোট হয়, তাহলে সেটা খুবই ভালো এবং এই যুদ্ধ যত তাড়াতাড়ি শেষ হবে ততই আমাদের জন্য মঙ্গল। কারণ হচ্ছে স্ট্রেইট অফ হরমুজ অর্থাৎ হরমুজ প্রণালীতে মানে খুব গুরুত্বপূর্ণ প্রণালী। আমাদের তেলের দামটা বেড়ে যাচ্ছে, আমাদের তেল আসছে না। পেট্রোল পাম্পগুলোতে সংকট এই। তারপরে হচ্ছে আরো অনেক ধরনের অনেক কিছু মিডল ইস্ট থেকে অনেক পণ্য আসে বাংলাদেশেও আসে, এশিয়াতেও আসে। আমরা জানি। তো এটার একটা সমাধান দরকার। কিন্তু তারপরেও আমি বলব, আমার মনে হয় যে ইসরায়েল এবং আমেরিকার একটা শিক্ষা হওয়ার পরে তারপরে এটা বন্ধ হোক। মানে যুদ্ধটা অবশ্যই আমি চাই যে এত মানে মানুষের মৃত্যু চাই না। কিন্তু তাদের একটা শিক্ষা হওয়ার দরকার আছে। শিক্ষা হলে তারপরে আস্তে, আস্তে যদি থামে তখন সেটা সাস্টেনেবল হবে। ইউএসএ এবং ইসরায়েলের সক্ষমতা কিছুটা আসলে কমা উচিত এবং কিছুদিন আগে তারা গাজাকে যে পরিস্থিতি করেছে সেই একই পরিস্থিতি ইসরায়েলেও যেন হয়। তো সবসময় অ্যামাজনের ভিডিও করে থাকি। আজকে একটু অন্য এরকম একটা খুশির সংবাদ দিয়ে কথা বলতে ইচ্ছা করলো। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সবাই দোয়া করবেন আশা করি যে খবরটা যেন সত্যি হয়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। দেখা হবে পরের ভিডিওতে।